আর সেই সাথে আরেকটা ঘটনা, এবার একটা ঘটনায় যাই। এ তো আমাদের মানে একজন কি বলবো যে আমাদের বিদেশি লিসনার তার আমরা ইমেইল পড়লাম। এবার দেশের একজন তিনি লিখেছেন, তার নামটা আমি পড়তে পারছি না কিন্তু তার নামটা আমি দেখতে পাচ্ছি। তিনি লিখেছেন যে, "আমি এবার এইচএসসি এক্সাম দিলাম। আমি আমার একটা ঘটনা শেয়ার করতে চাই। বাট I request you যে প্লিজ ডোন্ট টেল মাই আইডেন্টিফিকেশন টু এনিওয়ান, ওকে? বিকজ এই ঘটনাটা কারো সাথে শেয়ার করতে অনেকবার নিষেধ করা হয়েছে। তাও আমি এই ঘটনা আজকে আপনাদের সাথে শেয়ার করছি বিকজ I need someone to share it, ওকে? সো আমার মনে হয় যে আমরা সেজন্য একেবারে পারফেক্ট। বিকজ আমি দেখলেনই যে আপনার নামটাও বলি নাই। আচ্ছা, ঘটনাটাও ২০০৯ সালের। আমি তখন মাত্র এসএসসি এক্সাম দিলাম। এসএসসি এক্সাম দেয়ার পর ৩ মাস ছুটি, বাট আমার বাবা অনেক অসুস্থ ছিলেন বলে বাবা এবং মা ইন্ডিয়াতে যান ট্রিটমেন্টের জন্য। বাসায় আমি এবং আমার ছোট ভাই থাকি। টাইম পাসের জন্য কোনো সোর্স না পাওয়ায় আমি একদিন দুষ্টুমি বুদ্ধি আঁটি যে আমি রাতে আননোন নাম্বারে কল করব এবং মানুষকে ডিস্টার্ব করব। যেই ভাবা সেই কাজ, আমি একটা নিউ সিম কিনে ফেলি শুধু এই কাজে ইউজ করার জন্য। সেদিন রাতে বেশ আনন্দ নিয়ে একটা আন্দাজে একটা নাম্বারে কল করি। এট ফার্স্ট আমি শুনতে পাই যে কলার টিউন হিসেবে আরবি সূরা সেট করা আছে। ওকে। সো আমি ভাবলাম যে এটা মেবি কোনো হুজুরের নাম্বার হতে পারে। বাট আমাকে অবাক করে দিয়ে একটা অনেক সুইট ভয়েসে কেউ একজন ফোনটা ধরলো। এটা একটা মেয়ের ভয়েস ছিল এবং আমি ওর ভয়েস শুনে তাজ্জব হয়ে গেলাম যে এত সুইট কারো ভয়েস কিভাবে হতে পারে? আমি এট ফার্স্ট ওকে সালাম দিয়ে ওর সাথে গল্প করা শুরু করলাম। ওর নামটা ছিল তিবা। মেয়েটাও অনেক ফ্রেন্ডলি ছিল। সো আমি ভাবলাম যে ওকে পটানো আমার জন্য তেমন কোনো ব্যাপারই না। আফটার 3 মান্থস আমাদের ফ্রেন্ডশিপটা আরো ডিপ হলো। ও নাকি বাড়ি ভাড়াতে থাকতো। আমি ওকে অনেক পার্সোনাল লাইফ নিয়ে অনেক কোয়েশ্চেন করতাম। বাট সে কোনো সময় ওরকম ক্লিয়ার কোনো অ্যান্সার আমাকে দিত না। ওকে জানার আগ্রহ আমার আরো বেড়ে যায়। সো আমরা একদিন ঠিক করি যে আমরা দেখা করব। তো আমরা এক স্যাটারডেতে বের হলাম ধা আ ঢা দেখা করতে। আমাদের দেখা করার কথা ছিল ধানমন্ডির একটা রেস্টুরেন্টে। আমি বিকেল ৪ টায় সেখানে গেলাম। বাট আস্তে, ৫টা বাজতে মানে আস্তে, ও ৫টা বাজিয়ে দিল। ওকে দেখার আগেই ও আমাকে দেখেছিল অ্যান্ড আমাকে পিছন থেকে এসে একটু ধাক্কা দিল। আমি ঘুরে ওকে দেখলাম। I was totally shocked. আমার এখানে একটা প্রশ্ন আছে, আপনাকে চিনল কিভাবে? মেবি আপনারা মনে হয় ড্রেসটা ঠিক করে গিয়েছিলেন, সেটা উল্লেখ করেননি। এবং তিনি বলছেন যে, "এত সুন্দর আমার সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে।" তিনি খুব মানে নিজের ভাগ্যকে বিশ্বাস করতে পারছিলেন না। বাট ঐদিন ও বলল যে ওর নাকি এসিতে প্রবলেম হয়। মানে এয়ার কন্ডিশনার থাকলে বা এয়ার কুলার চললে তার প্রবলেম হয়। তো তিনি বলছেন যে রেস্টুরেন্টের ভেতরে যেতে চাইল না। তাই আমরা ঠিক করলাম যে আমরা রিক্সাতে ঘুরবো। আমরা রিক্সা নিয়ে ধানমন্ডি থেকে মোহাম্মদপুরের দিকে যেতে থাকলাম। বাট হঠাৎ কোনো কারণ ছাড়াই প্রচণ্ড ঝড় শুরু হলো। সো আমরা পলিথিন নিলাম। মাঝখানে ওর সাথে অনেক কথাই হলো। আমরা জাস্ট একটা কথাই মনে হচ্ছিল যে আমার লাইফে এই মেয়েটা মানে মানে এত ভালো একটা ফ্রেন্ড আমি পেয়েছি। বাট ওর একসময় ওর হাতে টাচ লাগার সঙ্গে দেখলাম যে বরফটা মানে গাটা বরফের মতো ঠান্ডা। হঠাৎ আমি যেটা দেখলাম সেটা হলো যে পাশে তাকিয়ে দেখলাম যে আমার পাশে সাদা শাড়ি পরা একটা বুড়ি মহিলা বসে আছে অ্যান্ড তার মুখে অসংখ্য কালো এবং বড় টিউমার। অ্যান্ড আমার চোখ আমার আ আ আমা আমার চোখ মা মা আচ্ছা, চোখের মধ্যে বিশাল গর্ত। আমি ভয়ে একটা চিৎকার দিয়ে উঠি অ্যান্ড তারপর আর কিছু মনে নাই। হঠাৎ করে আমি ফিল করলাম যে আমি একটা হসপিটালের বেডে শুয়ে আছি। ডক্টর এসে আমাকে জিজ্ঞেস করল যে আমার কি হয়েছিল? বাট আমি কোনো অ্যান্সার দিতে পারলাম না। বিকজ আমি নিজেও জানতাম না আমার অ্যাকচুয়ালি কি হয়েছিল। তখন ডক্টর আমাকে বললেন যে আমি নাকি রিক্সাতে অ্যাক্সিডেন্ট করেছিলাম অ্যান্ড আমি নাকি অলৌকিকভাবে বেঁচে গেছি। একটা বাস এসে অনেক জোরে রিক্সাতে আঘাত করে এবং রিক্সাটা ভেঙে চুরমার হয়ে যায়। রিক্শাওয়ালা অ্যান্ড তিবা কাউকেই নাকি ওখানে পাওয়া যায়নি। আমি অনেক বড় একটা শক পেলাম এবং বাসায় এসে তিবার নাম্বারে কল করলাম বাট ওর সেল অফ পাই। আমি পাগলের মতো হয়ে যাই। আমার সেল ফোনটা হারিয়ে গিয়েছিল। ঐদিন আমি পরের দিন সিম তুলতে যাই। যখন কাস্টমার কেয়ারে যাই তখন আমার নাম্বারটা বলল যে আমি যখন আমার নাম্বারটা বললাম তখন ওরা এমনভাবে তাকালো যেন আমি একটা পাগল। ওরা বলল যে এই সিমটা কখনো ইউজ করা হয়নি। আমি স্তব্ধ হয়ে ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম অ্যান্ড ওদের বললাম ভালো করে একবার দেখতে। বাট ওরা দেখে একই অ্যান্সার দিল।
কিছুক্ষণ পর ওদের তিবা নাম্বারটা দিয়ে জিজ্ঞেস করলাম যে সিমটা দিয়ে লাস্ট কোথায় কল করা হয়েছে। বাট ওরা বলল যে এই নাম্বারটায় কোনো সিমই নেই। সেই দিনের পর থেকে আমি লাইফে খুব বাজে একটা বাজে হয়ে যায় আমার লাইফটা এবং আমি আমার স্বপ্নে আগে অনেক ফিউচার জানতে পারি এবং এই সবই খুব খারাপ খবর। এবং এক্সাম্পল হিসেবে বলছি যে গত ১ তারিখ আমি স্বপ্ন দেখি যে আমাকে কে যেন কল করে বলছে, "তোকে আমি ভয় দিয়ে মারবো। তোকে আমি কষ্ট দিয়ে মারবো। আগে তোর বংশ শেষ করব। এবং তৈরি হ তোর কাছের মানুষকে বিদায় দেওয়ার জন্য।" অ্যান্ড সবচেয়ে বাজে ব্যাপারটা হলো যে ৩ তারিখে আমার মেজো মামা, যে আমাদের নিচের ফ্ল্যাটে থাকতো, সে কোনো কারণ ছাড়াই রাত ৩টার সময় মারা যান। যখন অ্যাকচুয়ালি আমি স্বপ্নগুলি দেখি, ঠিক সেই সময়ই তিনি মারা যান। আমি জানি না কেন এসব হচ্ছে এবং আমার ফ্যামিলিতে প্রায় ১১ জন মেম্বার এভাবে মারা গেছে। আমি এখন আব্বু-আম্মুকে আগেই মরার খবর বলে দিতে পারি। সো এই ছিল ঘটনা এবং ঘটনাটা খুবই অস্বাভাবিক। তারপরে উনি পাঠিয়েছেন এবং নিজের আত্মীয়স্বজন মারা যাবার খবর দিয়েছেন। দ্যাটস ওয়াই আমি এই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করলাম। জানি না আপনাদের কেমন লেগেছে? যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন। এর সঙ্গে আরও একজন লিসেনার রয়েছেন। এই মুহূর্তে তিনি গেস্ট আমাদের। তার সাথে একটা ছোট্ট ঘটনা শুনবো আমরা। আ বলুন, আপনার নামটা বলবেন। হ্যালো লিসেনার্স, আমি ইশাদ। আমি পড়াশোনার পাশাপাশি সঙ্গীতাতে ডিজাইনার হিসাবে জব করছি। যেহেতু এটা ঈদের আগে লাস্ট প্রোগ্রাম, তাই সবাইকে অগ্রিম ঈদ মোবারক। কথা না বাড়িয়ে আমি সরাসরি এক্সপিরিয়েন্সে চলে যাই। আমার বয়স তখন ৭-৮ বছর। তখন আমাদের পরিচিত খুব ক্লোজ এক চাচা ছিল। তিনি আমাদের আরকি ফ্যামিলির এই প্যারানরমাল ঘটনা-টটনা সলভ করতেন। তো কোনো ধরনের কোনো ঝামেলা হলে তিনি এসে সেটা সমাধান করে দেন। তিনি কি করতেন এমনিতে? তিনি আগে আরকি খুব ছোটখাটো একটা ব্যবসা করতেন। তো হঠাৎ আরকি রাস্তার মধ্যে কোনো একটা ঘটনার কারণে তার উপর এরকম আমরা শুনেছি যে জিনের ভর করে। তারপর থেকে এরকম ঘটনা ওনার সাথে পরিচয়। তো এরকম এক্সপেরিয়েন্স আমাদের সাথে ঘটলেও তো এরকম সলভ সেই করতেন। তো যাই হোক, একবার আমার আম্মু তাকে ইনভাইট করে বাসায়। হুম, তারপর সে আসে, সেখানে ছোটখাটো কিছু ঘটনা ঘটে। মেইন ঘটনা হচ্ছে আমাদের পারিবারিক একটা সমস্যার কারণে আম্মুর সাথে আমার আরকি তার বাসায় যাওয়া হয়। তার বাসায় গেলাম, বেশ ভালো কথা। সেখানে রুমে কেউই ছিল না। আমি ছিলাম, আম্মু ছিলাম আর সেই চাচা ছিলেন। তো রুমের সব বাতি জ্বালানোই ছিল। মোটামুটি নরমাল রুমের যে পরিস্থিতি থাকে সেরকমই ছিল। তারপর আমরা বসলাম। আমি আম্মুর বাম পাশে ছিলাম, আম্মু আমার ডান পাশে ছিল। জি। সামনে আমাদের একটা টুল ছিল এবং টুলের ওই পাশে আমার চাচা বসেছিল। আর রুমে অন্য কেউই ছিল না। তারপর হঠাৎ চাচা কি বিড়বিড় করে বলতে হঠাৎ সে বলল আম্মুকে যে, "আপনি খুব শক্ত হয়ে বসেন এবং নড়াচড়া করবেন না এবং ভয় পাবেন না।" আম্মু সে অনুযায়ী বসে আছে শক্ত হয়ে, নড়াচড়া করছে না। তো ২-৩ মিনিট এরকম গেল। ২-৩ মিনিট কোনো সাড়া শব্দ নেই। সব রুমে সবাই স্তব্ধ, আমিও স্তব্ধ। আম্মুও খুব শক্ত করে বসে আছে। তো হঠাৎ চাচা বিড়বিড় করে বলতে হঠাৎ সামনে যে টুলটা ছিল, টুলে খুব প্রচণ্ড জোরে একটা থাপ্পড় দেয়। যার ফলে আমি খুব স্তম্ভিত হয়ে যাই এবং ভয় পেয়ে যাই। তখন তো আমি খুব ছোট ছিলাম। মানে এমন অবস্থা হয়েছিল যে আমি জোর অজ্ঞানই হয়ে যেতাম। এরকম একটা বুঝলি সংকালে যেমন যেরকম শব্দ, সেরকম একটা শব্দ বের হয়। এর মতন একটা গর্জন। তারপর আম্মু তার কোলের দিকে তাকিয়ে দেখে। বাই চান্স আমি একটা বিষয় এখানে বলতে ভুলে গেছি যে, এই ঘটনার আগে চাচা বলেছিল যে আম্মুকে তার কোলটা আঁচল দিয়ে ঢেকে রাখতে। আচ্ছা। তখন চাচা বলল, "এখন আপনার আঁচলটা সরান।" তা আম্মু সে অনুযায়ী আঁচলটা সরালো এবং দেখে যে একটা আস্ত খাসির রানের মাংস আচ্ছা। এবং সেটা পুরোপুরি রক্তে ভেজা। মানে মনে হচ্ছিল যে এইমাত্র খাসিটা কেটে রানটা আলাদা করে নিয়ে এসছে এবং ওর চোখ তো পুরো হ্যাঁ, ওই আছে। পুরোপুরি খোলা ছিল এবং আমি দেখতে পাচ্ছি যে আশেপাশে কেউই নেই। কেউ যদি এসে দিয়েও যেত তাহলে ২-৩ জন লোক অন্তত দরকার ছিল। কারণ এটা খুবই ভারী ছিল, খুব বড় ধরনের একটা খাসির রান। তারপর আম্মুকে বলল যে এটা অর্ধেক অংশ হয়তো
ফকির টকিরকে দিয়ে দিতে, বাকি অংশ আমাদের ওই পারিবারিক সমস্যার কারণে বললো এটা পরিবারের অন্যান্য লোকজনকে আর কি খাইয়ে দিছে, তারপরে এই সমস্যাটার সমাধান হবে। তো তারপর আমি বলতে পারছি না যে এই সমস্যাটা পরে সলভ হয়েছিল কি না, তা আমার জানা নেই। এই ছিল ঘটনা। ওকে। সো এরকম আপনার সেই চাচা তিনি এরকম অলৌকিক কিছু ঘটনা ঘটাতে পারতেন এবং অবশ্যই আপনি যেটা বলছেন আপনার কথা অনুযায়ী জিনদের সাহায্য নিয়ে জি, জি। জিনদের সাহায্য নিয়ে এবং তিনি অনেকভাবেই এভাবে আপনাদের পরিবারের অনেক কিছু সলভ করেছেন। সেই ঘটনাতে আমরা একটু পরে যাচ্ছি এবং এরকম ঘটনা আ আমি আরো উনার কাছ থেকে শুনবো। আরো যে সমস্ত ঘটনা আছে সেই ঘটনাগুলোকে একটু পরেই আর এই সাথে আরো একজন গেস্টের ঘটনা আমরা একটু শুনতে চাই। আ আপনি একটু আগে আপনার নামটা আগে বলবেন। হ্যালো লিসেনার্স, দিস ইজ ইরশাদ অ্যাগেইন। আচ্ছা, আপনি যেটা বলছিলেন সেটা হচ্ছে যে আপনার একজন চাচা আছেন এবং তিনি অলৌকিক অনেক কিছু ঘটাতে পারতেন। তার সেই ক্ষমতা ছিল। তো আর কি অলৌকিক ব্যাপার-স্যাপার ঘটেছিল আপনাদের বাসায়? হ্যাঁ, এই ধরনের আরও কিছু এক্সপিরিয়েন্স আছে আমার নিজের। তো একবার আমার আম্মু তাকে ইনভাইট করে আমাদের বাসায়। তো ইনি সেই ইনভাইটেশন অনুযায়ী আসে আমাদের বাসায়। তো এসেই, যেহেতু আমরা তখন খুব আমার আদর করতো আমাদেরকে। তো এসেই জিজ্ঞেস করতো, তোমরা কী খাবা? তখন আমি ছোট ছিলাম, তখন আমার প্রিয় ছিল কিসমিস। তো বলতাম কিসমিস খাবো, তখন সে বলতো, আম্মুকে বলতো একটা প্লেট নিয়ে আসো। তো আম্মু তখন প্লেটটা নিয়ে আসতো। তো প্লেট নিয়ে এসে তো বলতো এই প্লেটটা একটা গামছা দিয়ে ঢেকে রাখতে। তারপর তিনি ওই গামছার ভেতরে হাতটা ঢুকাতেন। হাত ঢুকিয়ে তা ২-১ মিনিট পরেই দেখা যাচ্ছে প্লেটের মধ্যে কিছু একটা পড়ছে। মানে প্লেটের মধ্যে ১ মুঠ চাল নিয়ে যদি ছাড়া হয় যেরকম শব্দ, সেই শব্দটা কিন্তু পাচ্ছি। আমার হাত ছিল ভিতরে। হাত ভিতরে ছিল এবং ঢাকা ছিল গামছা দিয়ে। হাতের মধ্যে কিসমিস থাকার কোনো না, সম্ভাবনা না, নেই। কোনো সম্ভব হয় নাই নেই। আর তারপর যখন উনি এই গামছাটা সরাতে বলেন, তখন দেখা যায় যে পুরা প্লেটটা ভরা কিসমিস। হাতে মুঠ করে রাখার মতো কিসমিসের পরিমাণ না, খুব বেশি পরিমাণ। এবং সেটা যখন আমাদেরকে খেতে দিতেন, সেটা এত গরম থাকতো মনে হয় যে এইমাত্র সেটা তৈরি করে আনা হয়েছে। তো সেই দিনেরই আরেকটা ঘটনা হলো, তখন আম্মুকে যখন জিজ্ঞেস করে, "তুমি কি খাবা?" তখন আম্মু বলে, "গেন্ডারি খাবো।" তখন আমাদের এই বারান্দায় নিয়ে আসে আমাদের। গ্যান্ডারি হয়তো বুঝবেন না। গ্যান্ডারি মানে হচ্ছে আখ। জি, জি। সুগার কেন। জি, জি। ওকে। তো তখন আমরা বারান্দায় নিয়ে আসে। তো বারান্দার থেকে প্রায় ১০-১৫ ফিট দূরে আরেকটা বাড়ি ছিল। ওই বাড়িতে একটা আর কি আম গাছ ছিল। তো এই বারান্দায় নিয়ে আসে। তারপর সে বলে ওই আগের মতোই প্লেটটার সাথেই থাকে এবং গামছাটাও থাকে। সে গ্রিলের বাইরে থেকে হাত দেয় এবং গ্রিলের বাইরেই সে প্লেটটা ধরে এবং গামছা দিয়ে আগের মতোই ঢাকা থাকে। তো কিছুক্ষণ পরই, এবং সে তখন একটা হাতে ছুরি নিয়ে নেয় অবশ্য। ছুরি নিয়ে হাত ঢাকা ছিল, ভিতরে কাটা শুরু করে। কি কাটছে এটা তো আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু আমরা এক্সপেরিয়েন্স করতে থাকি যে সামনের যে আম গাছটা ছিল, ওইখানের কোনো একটা কোণার ডাল খুব প্রচণ্ড জোরে নাড়াচাড়া করছে। মানে এখানে তিনি করেছেন আর ওইখানে। উনি কিন্তু প্রথমে বলেন ইন্ডিকেশন করে দেয়নি যে ওই আম গাছটা থেকেই আমি কোনো কিছু এনে দেবো। এরকম কোনো কিছুই বলেনি। উনি জাস্ট ওটা কাটছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যে ভিতরে কি কাটছে বা কি হচ্ছে। তারপর আমরা দেখতে পাচ্ছি ওই গাছের ডালটা নড়ছে, কিন্তু কোনো বাতাস-টাতাস কিছুই নেই। তারপর যখন উনি বলল গামছাটা সরাতে, তো দেখলাম কিছু ডালপালা হুম। জমে আছে ওটার মধ্যে। তো বলল আম্মুকে, "এটা খাও।" আম্মু বলে, "এটা খেয়ে তো আমি স্বাদ পাবো না। এটার মধ্যে তো আখের স্বাদ পাবো না।" তারপর জাস্ট অনেক রিকোয়েস্ট করার পর খায়। তো ওটা খাওয়ার পর আম্মু অবাক। এটা গাছের একটা আম গাছের ডাল, ওটা আখের স্বাদ কিভাবে আসতে পারে? দেখে ওটার মধ্যে সম্পূর্ণই আখের স্বাদ পেল এবং সে ওটা দেখে খুবই হতভম্ব, এটা কিভাবে সম্ভব? তারপর সো এরকম অনেক কিছু আপনার ঘটেছে। আচ্ছা আপনার পাশে একজন দেখতে পাচ্ছি উনার নামটা একটু শুনি। আচ্ছা লিসেনার্স হ্যাঁ, হ্যালো লিসেনার্স, আমি সজীব। ওকে আপনার তো ছোট, ছোট ঘটনা আছে আমি একটু শর্টকাট শুনে ফেলি। হ্যাঁ, হ্যালো লিসেনার্স, আমি সজীব। আমি আজকে আপনাদের সাথে একটা প্ল্যান চ্যাটের ঘটনা শেয়ার করব। মানে আমরা সবসময় এরকম শুনে থাকি যে প্ল্যান চেট অনেকেই করতে চান। কিন্তু প্ল্যান চেট আসলেই করলে কোনো সময় কোনো আসলে এরকম গুড সোল বা যেই সোলই বলি না কেন তারা আসে কিনা, আসলে এরকম কোনো ঘটনা ঘটে কিনা, এটা নিয়ে আমরা ঠিক জানি না। কিন্তু আপনি সিউর আপনি আমাদেরকে মানে একদম নিশ্চিত করছেন, অ্যাসিওর করছেন যে এরকম ঘটনা ঘটেছে? হ্যাঁ,
আচ্ছা, কাদের সাথে ঘটেছে এটা? এটা আমার কিছু ফ্রেন্ডসদের সাথে ঘটেছে। আমার 4 জন ফ্রেন্ডস, ওরা ঠিক করেছিল প্ল্যান চেট করবে। তো ওরা প্ল্যান চেট করার জন্য একটা রুম ওরা প্ল্যান চেট করার জন্য একটা রুমে ওরা 4 জন বসেছিল। তো করার জন্য ওরা আ একটা হার্ডবোর্ডের মতো, একটা সাদা হার্ডবোর্ডের মতো, ওটা ওটা 4 কোণা। তো ওখানে ওরা 4 জন 4 কোণায় বসেছিল। আর চারদিক থেকে 4 টা মোমবাতি ওরা জ্বালিয়ে রেখেছিল। তো তারপর ওরা শুরু করলো ওদের ওদের প্ল্যান সেট। তো আর হচ্ছে ওরা ওদের যে পিচবোর্ডটা ছিল ওটার মাঝখানে একটা সার্কেল এঁকেছিল। তো ওটার মাঝখানে একটা কয়েন রাখা ছিল। আর বাম পাশে ইয়েস লেখা ছিল, ডান পাশে নো লেখা ছিল। ওকে। ওকে। তো ওদের ইন্টেনশন ছিল ওরা ওদের সামনে এইচএসসি পরীক্ষা ছিল। তো ওদের ইন্টেনশন ছিল যে ওরা এইচএসসির কোয়েশ্চেন বের করবে। খুব ভালো ইন্টেনশন। তো তারপর ওরা বই নিয়ে বসেছিল। ওরা একটা ওদের ইন্টেনশন ছিল যে একটা করে কোয়েশ্চেন করবে, ওটা কয়েনটা ইয়েস অথবা নোতে যাবে। তো তারপর ওরা বেশ কিছুক্ষণ ওদের ইয়ে করে যাচ্ছে, ওদের মেডিটেশন চালিয়ে যাচ্ছে। তো হঠাৎ করে দেখা গেল যে রুমে একটা পিকচার টাঙানো ছিল। এই পেরেকে একটা পিকচার টাঙানো ছিল। তো হঠাৎ করে ওই পিকচারটা পড়ে গেল। পিকচারটা এমন না যে যদি কোনো একটা ওয়াল থেকে পিকচার পড়ে যায় তাহলে ওটা ওয়াল ঘেঁষে পড়ে যাবে। কিন্তু এমন হলো না। হলো যে পিকচারটা মনে হচ্ছে যে কেউ ধাক্কা দিয়ে ফেলে দিল। মানে জোরে পুশ করেছে। কেউ ফেলে দিল। তো তারপর এটা দেখে ওরা বেশ ভয় পেয়ে গেল। তবে হঠাৎ করে জানালা খুলে গেল। জানালা খুলে বাইরে থেকে প্রচুর বাতাস আসতে শুরু করলো। আর একদম পুরো ঝোড়ো হাওয়ার মতো অবস্থা। বাইরে থেকে পাতা এসে পুরো ঘরটর ভরে গেল। আর ওরা বেশ ভয় পেয়ে গিয়েছিল। আর হঠাৎ দেখতে পেল যে জানালার সামনে একটা সামহাও কিছু একটা ফিগার ওরা ওখানে দাঁড়িয়েছিল। তো ওরা এটা দেখে এত ভয় পেয়ে গিয়েছিল ওরা রুম থেকে at last বেরিয়ে গিয়েছিল। ওরা প্ল্যান চ্যাট শেষই করতে পারেনি। শেষ না করেই প্ল্যান চ্যাট না করে ওরা বের হয়ে গিয়েছিল। আর ওদের মধ্যে একজনের কিছু প্রবলেম হয়েছিল। ওর বেশ জ্বরে আক্রান্ত হয়েছিল। বেশ কয়েকজন ওর জ্বরে আক্রান্ত ছিল। তো এই ঘটনা ছিল। ওকে। সো আমি এই প্ল্যান চেট করার এই ব্যাপারটা একটা ছোট্ট কথা বলতে চাই। সেটা হচ্ছে যে একটা জিনিস আমরা ম্যাজিকে সবসময় শুনি যে ম্যাজিকে একটা জিনিস ভ্যানিশ করে দেয়া বা ম্যাজিকে একটা জিনিস ভ্যানিশ করে দেয়াটা খুব মানে যতটা বেশি কঠিন, তার চাইতেও বেশি কঠিন সেটা আবার ফিরিয়ে নিয়ে আসা। মানে ম্যাজিকে আপনি একটা জিনিস নাই করে দিলেন, তারপরে সেটাকে আবার যদি ফিরিয়ে নিয়ে আসতে চান, সেটা খুব টাফ একটা ব্যাপার হয়। আর আমার কাছে আমি অনেকের কাছে শুনেছি যারা এই যে সমস্ত প্ল্যান চেট করেন বা এ ধরনের ঘটনার সাথে জড়িত, তারা অনেকে বলেন এরকমভাবে যে আত্মা নিয়ে আসা হয়তো কোনো সময় সম্ভব হলে হতেও পারে বা কেউ হয়তো চেষ্টা করে আত্মা নিয়েও আসতে পারে। কিন্তু সবচাইতে ডিফিকাল্ট হচ্ছে আত্মাটাকে আবারও ফেরত পাঠানো। সে যদি আপনার সাথে থেকে যেতে চায়, তাহলে সেটা খুবই ডিফিকাল্ট হবে। তার সঙ্গে মানে তাকে আপনার স্বাভাবিক জীবনে এরকম একটা অস্বাভাবিক ব্যাপারকে স্থান দেয়া কতটুকু আপনাদের জন্য মানে কি বলবো যে স্বস্তিদায়ক হবে আই ডোন্ট নো। আসবো তার আগে ছোট্ট একটা ব্রেক নিব। তার আগে একটা ছোট্ট ঘটনা পড়ে আসি এবং যারা রোডে আছেন তাদের জন্য এই ঘটনাটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে আই হোপ। লিখেছেন, ভাইয়া আমার বাড়ি বগুড়ার শেরপুর থানার চান্দাই কোনায়। গত জুলাই মাসের আ ১ সপ্তাহে আপনাদের অনুষ্ঠানের একজন গেস্ট এসেছিলেন যিনি বাইক দুর্ঘটনায় অসুস্থ অবস্থায় আপনাদের স্টুডিওতে উপস্থিত হয়েছিলেন। হ্যাঁ, সত্যিই তিনি ফিজিওথেরাপি নিচ্ছিলেন ওই সময়। তারপরেও তিনি অনেক কষ্ট করে সবগুলো ফ্লোর পা দিয়ে ভেঙে তারপরে এখানে এসেছিলেন তার এক্সপেরিয়েন্স শেয়ার করার জন্য এবং তিনি একটা ভয়াবহ অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছিলেন এবং আজকে আমাদের সাথে যিনি এই ঘটনাটা শেয়ার করেছেন, সেই ঘটনাটাও মানে চান্দাইকোনা থেকে যিনি ঘটনাটা শেয়ার করেছেন, তারও ঘটনাটা অনেকটা সিমিলার। সো এখানে তিনি লিখছেন যে উনি নওগাঁ থেকে ঢাকায় আসার পথে যে জায়গায় তার বাইকের পিছনে আ তিনি একটা শ্যাডো অনুভব করেছিলেন। আসলে শ্যাডো না ঠিক। তিনি বাইক চালিয়ে লং রুটে আসছিলেন ঢাকায় একটা ফ্রেন্ডের বিয়ে অ্যাটেন্ড করার জন্য এবং সেই মুহূর্তে তার মনে হচ্ছিল বারবার করেই যে বাইকে তার পেছনে ঠিক পেছনেই কেউ বসে আছে এবং প্রচণ্ড অস্বস্তি লাগছিল। একসময় তিনি একটা বাসকে ওভারটেক করেন এবং সেইখানে বাসটাকে ওভারটেক করে বাসের সামনে যান যাতে আলোটা এসে তার পিছে পড়ে। এরকম একটা ঘটনা ঘটেছিল। তো যাই হোক তিনি বলছেন যে এখন যিনি আমাদের ইমেইলটা করেছেন তিনি বলছেন যে ওই নওগাঁ থেকে ঢাকায় আসার পথে যে জায়গায় তার বাইকের পেছনে একটা কোনো কিছু একটা অনুভব করেছিলেন সেই জায়গার নাম শেরুয়া বটতলা। মানে উনি একদম নির্দ্বিধায় এটা বলে ফেলেছেন। আমি জানি না যে তার সাথে একটু মানে আরেকবার তার সাথে কথা বলতে পারলে ভালো হতো। বাট তিনি বলছেন যখন আমরা শুনি যে কি আছে ব্যাপারটায়। আচ্ছা, এবং তিনি বলছেন সেই জায়গায় একটা সাইনবোর্ড আছে যার শিরোনামে লেখা আছে
এখানে জীবন দিয়েছে যারা। আর এর নিচেই এই জায়গায় বিভিন্নভাবে মারা গেছে যারা যারা তাদের নাম লেখা আছে। এই শেরুয়া বটতলায় নাকি একসময় বিশাল বটগাছ ছিল এবং এই বটগাছের নিকট নাকি একটা মাজারের মতো কবর ছিল। কিন্তু বিশ্বরোড সম্প্রসারণের সময় বটগাছটা কেটে ফেলা হয় এবং কবরের ওপর দিয়ে রাস্তা তৈরি হয়। খোঁজখবর নিয়ে জানা যায় ওই বটগাছের নাম অনুসারেই সেই জায়গার নামকরণ করা হয় শেরুয়া বটতলা। এই জায়গাটিতে যত ভালো করেই রাস্তা তৈরি করা হতো না কেন তা বেশিদিন টিকত না এবং বড় বড় গর্ত হয়ে থাকতো। এমনও শোনা যায় যে রাস্তা সারানোর জন্য ওই এলাকায় বড় বড় ক্ষমতাবানরাও নাকি নানা রকমের স্বপ্ন দেখতে পেতেন। কিছুদিন আগে ওই জায়গায় মানে একটু ওই জায়গায় যেটা হয়েছিল সেটা হচ্ছে অনেক উঁচু করে রাস্তা তৈরি করা হয় এবং তিনি বলছেন যে আমি নিজেও যখন ওই রাস্তায় বাইক নিয়ে যাই তখন চোখে ঘুম ঘুম ভাব এবং শরীরে কেমন একটা অলসতা অনুভব করি। যে ভাইয়াটা আপনাদের স্টুডিওতে গিয়ে ঘটনাটা বর্ণনা করেছিলেন ঠিক একই ঘটনা আমার বন্ধুর সাথেও হয় গত বছর। কিন্তু সে অনুভব করে যে তার পেছনে কেউ আছে এবং সে একটা কাছাকাছি ওই হাইওয়ের একটা রেস্টুরেন্টে ঘোগা বটতলা নামক একটা জায়গা আছে বেশ ফাঁকা। সেখানে সে দেখতে পায় একজন বৃদ্ধ রাস্তা পার হচ্ছে। কিন্তু ব্রেক করলে দেখা যায় যে রাস্তায় কেউ নেই। এভাবে বেশ কয়েকটি রাউন্ড পার হবার পর শেষ পর্যন্ত সে বাইকসহ খালে গিয়ে পড়ে। ঠিক একই জায়গায় এই বছর মার্চ মাসে আরেকটা তিনি বলছেন যে আমার আরেক বন্ধুসহ সিএনজি নিয়ে বাড়ি ফিরছিলাম। হঠাৎ করে কোথায় থেকে যেন প্রচণ্ড কুয়াশা এসে পড়ে সিএনজির সামনে। এক হাত দূরে কি আছে সিএনজির লাইট জ্বালানো থাকলেও তা দেখা যাচ্ছিল না। এমনকি রাস্তা যে বড়, বড় গাড়ি চলছে তাদের আলোও দেখা যাচ্ছিল না। আমাদের সিএনজি চালক গাড়ি দাঁড় করিয়ে রাখলে সামনে কুয়াশার মাঝে কেউ একজন খুব দ্রুত বাঁদিকে নেমে যায় এবং তার পিছে, পিছে কুয়াশাটাও কেটে যায় এবং আমরা দেখতে পাই যে আমাদের সিএনজিটি ব্রিজের পাশে বড় একটা ভাঙার সামনে দাঁড়িয়ে আছে। রাস্তায় আমাদের মতো আরও ২-৩ টা গাড়ি দাঁড়িয়ে আছে। বলা বাহুল্য যে সেদিন আকাশে কোনো মেঘ ছিল না এবং ভালো গরম পড়েছিল। কি হয়েছে জিজ্ঞাসা করলে বগুড়াগামী ট্রাকের ড্রাইভার বলে যে তার গাড়ি হঠাৎ করে বন্ধ হয়ে গিয়ে কুয়াশা মানে বন্ধ হয়ে গিয়েছে এবং কুয়াশা এসেছে। কিন্তু আসলে এই সময় কোথা থেকে কুয়াশা আসতে পারে বা আমাদের গাড়ির সামনে যে শ্যাডোটা নেমে এসেছিল সেটা কি আমরা জানি না। তিনি এই ঘটনাটা পড়ে শোনাবার অনুরোধ করেছিলেন। আমার কাছে অনেক ইন্টারেস্টিং লেগেছে। সো আমিও পড়ে শোনালাম এবং আই হোপ যে আপনাদের সবারই ঘটনাটা বেশ মানে অদ্ভুত ধরনের লেগেছে। কারণ আমার কাছে খুব অদ্ভুত আরও মানে যে গেস্ট রয়েছেন ১ম যিনি আপনাদের সাথে শেয়ার করেছিলেন ঘটনা তার কাছে যাব। তার একটা ছোট্ট ঘটনা আছে। সেই ঘটনা একটু শুনে আসি। প্লিজ আপনার ঘটনা একটু বলবেন। আবার আপনার নাম বলতে হবে কষ্ট করে। যেহেতু আমাদের এখানে আসলে ক্যামেরা দিয়ে দেখানোর মতো কিছু নাই। সুতরাং চেহারা বোঝা যায় না। আপনার কণ্ঠস্বর এবং আপনার নামই আপনার পরিচয়। হ্যালো অডিয়েন্স, দিস ইজ মিসুন অ্যাগেন। অ্যাকচুয়ালি এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করার আগে আমি ছোট্ট একটা কথা বলে নেই। মানে অনেকেই আস্ক করেন যে আসলে ঘটনাগুলা কি সত্যি কিনা। তো এ সম্বন্ধে আমার একটা মানে পার্সোনাল কমেন্টস হলো যে জিনিসগুলো একটা সময় পর্যন্ত আমিও খুব একটা সিরিয়াসলি নিতাম না। এবং এখনো যে খুব একটা মানে সিরিয়াসলি নিচ্ছি বিষয়টা তা না। তবে আমি একটা জিনিস অন্তত বিলিভ করি, দেয়ার আর লট অফ থিং বিটুইন হেভেন অ্যান্ড আর্থ। ওকে, যেগুলো সব ডেফিনিটলি দিস ইজ ভেরি ট্রু। হ্যাঁ, যেগুলো সব কিছুর এক্সপ্লেনেশন আমরা জানি আসলে। সো আমি ওর গল্পে চলে যাচ্ছি। মানে এই ঘটনায়। এই ঘটনাটা হলো আমার অনেক ছোটবেলার। তবে আমি ক্লাস 4-5 এ পড়ি। এই রোজার শেষের ঠিক এই টাইমটার মতোই রোজার শেষের দিকে। তো আমার ফুপি এবং আ চাচিরা সবাই মানে আমাদের বাসায় এসছে। ঈদ করবে একসাথে এই উপলক্ষে। চাচা, চাচি, ফুপি, ফুপা অনেকে এসছে। তো আমি মানে একদিন মানে সেহরির আগে সবাই মানে আমি ঘুমিয়ে আছি। তো আমার এক ফুপি মানে আমার যেটা আগে হয়েছিল আমি সেটা বলি যে, হঠাৎ করে ঘরের ভিতর প্রচণ্ড চিৎকার চেঁচামেচি শুনতে পাচ্ছি আমি। যে মহিলা কণ্ঠে ৪-৫ জন মহিলা চিৎকার করছে। এর ভিতর কেউ গালি দিচ্ছে, কেউ সূরা কারাত পড়ছে। তো মানে জিনিসটা আমি ১ম উঠে ভয় পেলাম যে ডাকাত-টাকাত পড়লো কিনা? যে এইভাবে চিৎকার করছে কেন? তো পরবর্তীতে যেটা জানতে পারলাম যে, আমার এক ফুপি উনি বারান্দায় দাঁড়িয়ে দাঁত ব্রাশ করতেছিল। তো উনি দেখতে পাচ্ছিলেন যে, আমাদের ওখানে একটা মানে মুরগির খোপের মতো ছিল যে সিমেন্টের দোতলায়, মানে দোতলার মুরগির খোপ। ওটা মানে নিচতলায় হাঁস পালা হতো, আর উপর তলাটায় মুরগি পালা হতো। তো ওটার সামনে এক মহিলা পায়চারি করছিল এবং মহিলাটা ওনাকে দেখার পর ওনার দিকে তাকিয়ে অদ্ভুত একটা হাসি দিয়েছিল এবং ওই হাসি দেওয়ার সময় ওই মহিলার মুখে ফেনার মতো ছিল। আচ্ছা।
তো এই জিনিসটা দেখে উনি প্রচণ্ড ভয় পেয়ে চিৎকার করে এবং সাথে সাথে আমার অন্যান্য ফুফু এবং চাচিরা ছুটে আসে, আমার দাদি ছুটে আসে, তারাও দেখে তারাও প্রচণ্ড ভয় পেয়েছে এবং তারা একসাথে চিৎকার করে এবং পরবর্তীতে আমার চাচা বাবা মানে যারা উঠছে তাদের চিৎকার চেঁচামেচি উঠার পরে টর্চ লাইট নিয়ে ওখানে গেছে, যে এটা দেখা যায় কিছু নাই। তবে আমার যে মানে যারা দেখছে তাদের ভাষ্যমতে যে চিৎকার চেঁচামেচি একটা পর্যায়ে ওই মহিলার কূপের পিছনে চলে গেছিলো। তারপর বাট এটা আপনাদের বাসার সবাই দেখেছে? মহিলারা সবাই দেখেছে, পুরুষরা কেউ দেখেনি। আচ্ছা, মহিলারা সবাই দেখেছে ব্যাপারটা। এটা খুব অদ্ভুত ব্যাপার যে শুধু মহিলারাই দেখতে পেয়েছে, বাট এবং উনিও মহিলাই ছিল। হ্যাঁ, উনিও মহিলাই ছিলেন এবং মানে তিনি যেভাবে উপস্থিত হয়েছিলেন বা সামনে এসেছিলেন সেই ব্যাপারটা তো বেশ উইয়ার্ড ছিল। অবশ্যই উইয়ার্ড ছিল, মানে ওইভাবে তাকিয়ে একটা মানে মুখে ফেনা এবং হাসতেছে একটা মহিলা যে আরেকজনের দিকে তাকিয়ে। রাইট। সো এরকম অনেক কিছুই আসলে ইনফ্যাক্ট ঘটে আমাদের চারপাশে এবং আমরা সেগুলোর কোনো ব্যাখ্যা দাঁড় করাতে পারি না। সেগুলো আমরা অনেক সময় বুঝতেও পারি না। সেগুলো সম্পর্কে আমাদের আইডিয়াও খুব কম থাকে এবং আমি জানি না যে আসলে ঘটনাটা মানে কিভাবে এক্সপ্লেইন করবেন আপনারা। আপনি যেরকম বললেন যে আপনাদের বাসায় একজন বুয়া কাজ করতেন এবং বুয়ার ঠিক একটা ঘটনা আছে। হ্যাঁ, মানে এই আমি একদম ছোট্ট করে শুনতে চাই যেহেতু সময়। হ্যাঁ, তাহলে আমি মোটামুটি ইয়নকে দিয়ে শুরু করি যে আপনি বলে ফেলতে পারেন যেহেতু একবারে শুরু করছেন বলে ফেলতে পারেন। একদম ছোট করে যেহেতু ছোট্ট করে বলি। হ্যাঁ, তুমি একদম ছোট করে বলেন। একদম ছোট্ট। না অসুবিধা নেই বলেন। আচ্ছা, বিষয়টা হলো যে আমাদের আর ইয়নদের বাসায় একই বুয়া কাজ করতো, ছুটা বুয়া। তো আমাদের বাসায় কাজ করে ওদের বাসায় চলে যেত। তো বুয়ার একটা প্রবলেম ছিল যে বুয়ার বাঁ পায়ে একটু প্রবলেম ছিল, যার ফলে উনি একটু খুঁড়িয়ে হাঁটতেন। তো এই খুঁড়িয়ে হাঁটার ফলে ওনার মানে আমাদের বাসায় ২ বাসায় যাওয়ার মাঝখানে বড় একটা রাস্তা ছিল, বিজি রাস্তা। এই রাস্তাটা পার হতে ওনার খুব প্রবলেম হতো। মানে এমনিতে একটু বয়স্ক, যার ফলে পায়ের সমস্যা এবং ওই রাস্তাটা পার হওয়ার জন্য মানে যত দ্রুত পার হওয়া অত দ্রুত উনি মুভ করতে পারতো না। তো প্রায় ১০-১৫ মিনিট দাঁড়িয়ে থাকতো এবং ২-১ দিন ১ ঘন্টা ২-১ পার হওয়ার পর উনি পার হয়ে ফিরে যেত। তো একদিনের মানে বেশি আগের ঘটনা, কয়েক মাস আগে এই মের ১ম দিকে হয়তো উনি রাস্তা পার হতে যাচ্ছেন আমাদের বাসা থেকে ফিরে। তো রাস্তা পার হতে হঠাৎ করে আনফরচুনেটলি একটা মাইক্রোর সাথে ধাক্কা খেয়ে উনি মারা যায়। স্পটে মারা যায়। হসপিটালে নিয়ে গেছে। ডাক্তার বলছে না, এটা আগেই মারা গেছে উনি। তো জিনিসটা আমাদের ২ ফ্যামিলির জন্য খুবই শকিং ছিল। কারণ এই বুয়া আমাদের বাসায় অনেকদিন থেকে কাজ করছিল। তো তারপরে যেটা হলো যে আম আমরা মোটামুটি সবাই জিনিসটা নিয়ে খুব দুঃখ পেলাম যে মানে এভাবে মারা গেল উনি এবং জিনিসটার প্রতি উনার নিজেরই একটা ফিয়ার ছিল এই রাস্তায়। তারপরে মানে কিছুদিন পরে মানে ওর ইয়নের বাবা ওকে বলল যে তার একটা হ্যালুসিনেশনের মতো হচ্ছে। জিনিসটা হলো যে আ উনি ওনাদের বাসার গলিতে ফেরার পথে প্রায় ওই বুয়ারকে দেখেন। তো জিনিসটা ওকে যে বলছে, তো ও বলছে যে আসলে তোমার মনে হয় ওনার প্রতি এক ধরনের সিম্প্যাথি ছিল। যার ফলে তুমি হয়তো অন্য কোনো মহিলাকে দেখে তার কথা তাকে ভুল মনে করতে পারো। এটা মানে ওইভাবে সিরিয়াসলি নেওয়ার মতো কিছু না। আর আমার খালুও যিনি ইয়নের বাবা, উনি বেশ রিয়ালিস্টিক টাইপ লোক। সেই টাইপের জিনিস খুব একটা মানে সিরিয়াসলি নেওয়ার মতো লোক না। যাই হোক, তো এরও বেশ কিছুদিন পরের ঘটনা। এক থার্সডে নাইট আমি ওর সাথে ছিলাম ওর বাসাতে। তো রাত তো তখন প্রায় ৩টা ক্রস করেছে। তো হঠাৎ করে দুজনেই খুব ক্ষুধা লাগলো। তো ও বলল যে, "চলো ভাই আমরা সামনে যেয়ে কিছু খেয়ে আসি।" আমি বললাম, "চল।" তো নিচে যেয়ে দেখি যে বৃষ্টি হচ্ছে, গুঁড়ি, গুঁড়ি বিদ্যুৎ চমকাচ্ছে আকাশে। তো তখন মানে আমি বললাম যে, "চল ফিরে যাই।" ও বলল, "না, বের হয়েছিস যখন চলো, খুব ক্ষুধা লাগছে, মানে খেতে হবে।" আমি বললাম, "চল তাহলে।" তো গেলাম। তো আমরা রেস্টুরেন্টে গেলাম, নাস্তা করলাম। নাস্তা করে ফিরছি। ফেরার সময় আমি দেখলাম যে ওদের গলির মাথায় এক মহিলা একটা ল্যাম্পপোস্ট, ওই যে সোডিয়াম লাইটের নিচে বসে আছে। একটা মহিলা বসে থাকাটা কোনো অস্বাভাবিক বিষয় না। কিন্তু বিষয় একটা জিনিস আনইউজুয়াল লাগতেছিল যে বৃষ্টি যেহেতু পড়ছে, ওয়েদারটা ঠান্ডা, কিন্তু মহিলার হাতে একটা পাখা, মহিলা পাখাটা দিয়ে বাতাস করছে। তো বাতাস করছে, তো আমি ওকে বললাম, "দেখছিস মহিলা মানে এই ঠান্ডার ভিতরে উনি বাতাস করছে।" তো কিছুক্ষণ মানে যাই হোক, আমরা আর জিনিসটা খুব একটা সিরিয়াসলি না নিয়ে আমরা মহিলাটাকে পার হয়ে ওদের বাসা দিয়ে যাচ্ছি। তো যাচ্ছি, হঠাৎ করে পিছন থেকে মহিলাটা ডাক দিল যে, "মামারা আমারে চিনলেন না?" তো আমরা দুজনই পিছনে তাকালাম। তাকিয়ে দেখি যে আমাদের সেই বুয়া। হ্যাঁ, এই ব্যাপারটা এটাই। এই ঘটনাটাই আমার কাছে খুব মানে মানে ব্যাপারটা হচ্ছে যে আমি জানি না যে সবাই কিভাবে নিবেন। বাট এটা আপনাদের দুজনের সাথে দুজনের সাথে ঘটেছিল এবং জিনিসটা দেখে আমরা দুজনই পুরা মানে ভয় এবং অবাক ২ টা অনুভূতি একসাথে, এবং ও পুরো স্টাক হয়ে গেছিল। ইভেন আমি ওর হাত ধরে টান দিয়ে বললাম যে, "চল, এখানে আর থাকাটা বুদ্ধিমানের কাজ হবে না, টাইম ওয়েস্ট করাটা, চল।" টান দিয়ে নিয়ে সোজা বাসায় চলে গেলাম। আমি জানি যে নরমালি এই জিনিসটা বিশ্বাস করাটা আসলে অনেক কষ্টকর। বাট এটা
আমি কয়েকবার তাদেরকে জন্য জিজ্ঞেস করেছিলাম এবং তারা বলছিলেন যে এই ব্যাপারটা আসলেই ঘটেছে। এনিওয়েজ আমাদের আরও একজন গেস্ট রয়েছেন। ছোট্ট করে আমি একটা ঘটনা শুনতে চাই আপনার কাছ থেকে। শেষ যে ঘটনাটা আপনার নামটা আরেকবার বলবেন? হ্যালো লিসেনার্স, দিস ইজ ইশাদ অ্যাগেইন। আমার আরেকটা এক্সপিরিয়েন্স রয়েছে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এখন। এই এক্সপিরিয়েন্সটা অনেক পুরান, যেটা আমার নিজের এক্সপিরিয়েন্স না, আমার মার কাছ থেকে শোনা এক্সপিরিয়েন্স। তখন আমরা আর কি জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম পুরান ঢাকার বনগ্রাম এলাকায়। তো সেখানে আমার নানার নিজস্ব বাড়ি ছিল। তো বাড়িটা দেখতে খুব হন্টেড ছিল, যে অবশ্য সেই বাড়িটা এখন আর নেই, সেখানে এখন বিল্ডিং ওঠানো হয়েছে। তো সেখানে আর কি খুব আর কি মন্দির টাইপের বাড়িটা ছিল। তো আমরা সেখানে একসাথে থাকতাম, আমার খালু, খালা, মামা, মামি সবাই একসাথে জয়েন্ট ফ্যামিলি হিসেবে থাকতো। তো সেখানে নানা আর কি খুব আর কি কনজারভেটিভ ছিল। সে আর কি এইসব ব্যাপার-স্যাপার নিয়ে একটু খুব আর কি সিরিয়াস ছিলেন। তো তখন আর কি খালাদেরকে, মামাদেরকে সবাইকে আর কি হুঁশিয়ার করে দেওয়া হতো যে রাতের বেলায় বাথরুমে গেলে তো বাথরুমের দরজায় নক করে যেতে অথবা ৩ বার কাশি দিয়ে যেতে। তো তখন আমার এক খালা প্রেগনেন্ট ছিলেন। তো তিনি আর কি রাতে ঘুমের থেকে উঠে হয়তো ঘুমের ঘরে ছিল, তাই আর কি দরজায় নক করতে ভুলে গেছে। সরাসরি বাথরুমে ঢুকে পড়ে। তো বাথরুমে ঢোকার সময় তিনি যে এই জিনিসটা এক্সপিরিয়েন্স করতে পারে, সে দেখে যে বাথরুমের থেকে হঠাৎ একটা কুকুর বেরিয়ে গেল। তো তিনি সেটা একটা পাত্তা দেয়, গ্রাম অঞ্চলে এরকম হতেই পারে। মানে একটা পাত্তা দেয়নি। তখন অবশ্যই বাড়ি থেকে একটু দূরেই ছিল বাথরুম। হ্যাঁ, হ্যাঁ, বাড়ি থেকে অবশ্যই দূরে ছিল এবং সদর দরজার সাথেই ছিল, তাই কুকুর ঢোকাটা স্বাভাবিক হয়। তো হঠাৎ কুকুরটা বেরিয়ে যায়। যিনি সে একটা গুরুত্ব দেয়নি। তিনি বাথরুম সেরে যখন বের হচ্ছে, তখন সদর দরজার দিকে তাকিয়ে দেখে কি হঠাৎ করে এক মুহূর্তের মধ্যে দেখা যায় কুকুরটা হঠাৎ একটা ছোট বাচ্চার শেপ নিয়ে ভ্যানিশ হয়ে যায়। হঠাৎ তিনি দেখে এটা খুবই, উনি দেখেছেন এটা? হ্যাঁ, এটা শুধু উনিই দেখেছে। উনি দেখে এটা খুবই ভয় পায় এবং ভয় পাওয়ার পর প্রায় ২-৩ দিন তার প্রচণ্ড জ্বর থাকে। তারপর আস্তে আস্তে তিনি রিকভার হয়। তারপর তার কিছুদিন পরের ঘটনা আবার নানা আবার বলছেন, বলা হতো যে আর কি রাতে এইসব জিনিসের চলাফেরা খুব একটা বেশি থাকে, তাই সদর দরজার বাইরে দিকে রাস্তায় যে আর কি চলাফেরার পথটায় বাধা হয়ে না থাকে, কিংবা ওখানে বসতে মানা কিংবা শোয়ার মানা। তো একদিন নানাই হঠাৎ আর কি ওইখানে বসেই ঘুমিয়ে যায় হঠাৎ। তো হঠাৎ দেখে ঘুমের মধ্যে একটা বড় ধরনের একটা স্ট্রং লোহা তার পায়ে, ডান পায়ে খুব জোরে আঘাত করে। তো এই আঘাতের ফলে তিনি ২-৩ দিন পুরা এই অজ্ঞান অবস্থায় থাকে। তারপর যখন জ্ঞান ফেরে খুব একটা অ্যাবনর্মাল হয়ে যায়। তারপর অনেক ডাক্তার দেখানোর পর এটা রিকভার হয়। বাট এমনি শরীরে কোনো আঘাতের চিহ্ন বা এরকম কোনো হ্যাঁ, আঘাতের চিহ্ন অবশ্যই ছিল। তার ডান পা পুরাই একদম মাঝখানে। কিভাবে বুঝলেন যে এটা মানে প্যারানরমাল কোনো কিছু বা ও সত্যিই অন্য না, ওখানে তো রড আসার মতো কোনো প্রশ্নই ওঠে না। রডটা আসলে যদি পড়ে তাহলে এত রকম ব্যথা পাওয়ার মতো কোনো সিচুয়েশন হতো না। তো যাই হোক, আমি এর আগে বলতে একটা কথা ভুলে গেছিলাম যে আমার খালা যখন ওই এক্সপেরিয়েন্সটা করেছে যে বাথরুম থেকে কুকুরের বের হয়ে যাওয়া, তখন তিনি প্রেগনেন্ট ছিলেন। তারপর তিনি যখন আর কি আমার খালাতো তিনি আর কি যখন সন্তান জন্ম দেন, তখন যমজ শিশু হয়, একটা আমার খালাতো ভাই, একটা খালাতো বোন। এখন এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটা যে যখন সন্তান দুটো জন্ম হয় তখন তারা এতই ছোট ছিল যে তাদেরকে দুধ খাওয়ানো হতো। এখন দেখা যায় ড্রপার, হ্যাঁ, ড্রপার দিয়ে হোমিওপ্যাথি ওষুধ যেটা দিয়ে খাওয়া হয় ওটা দিয়ে দুধ খাওয়ানো হতো। আর দেখা যেত নানা ওদেরকে আর কি বিছানার ব্যবস্থা করা হতো তুলা দিয়ে। এতই ছোট ছিল, তুলার মধ্যে ওদেরকে ঘুম পাড়ানো হতো। আবার দেখা যেত মাঝে মধ্যে নানা এই এক পকেটেই ২ জনকে নিয়ে ঘুরছে। এটা শুনতে ফানি হলেও এটাই সত্যি। তারপর এরকম তাদের সাথে কোনো আর কি সমস্যা হয়নি। তারপর দেখা গেছে গত ১ বছর আগে মেয়েটা অবশ্যই মারা গেছে, আর ওকে বাঁচিয়ে রাখা সম্ভব হয়নি। যতই চিকিৎসা করা হয়েছে কোনো না, আমি মেইন ব্যাপারটাই আপনি মনে হয় মিস করছেন যখন আপনি আমাকে বলছিলেন যে তারা এখন স্টিল অনেক ছোট। হ্যাঁ, স্টিল অনেক এখন বয়স তার ৩৫ থেকে ৩৬। তাদের মাথা এতটাই ছোট, আর লিসেনাররা বললে বুঝতে পারবেন যে তাদের মাথা এতই ছোট ছিল যে আমার এখন হাত দিয়ে তাদের মাথাটা ধরা যাবে। পুরা মাথাটা আমার হাতের মুঠোয় আনা যাবে। এতই ছোট যে। অলরাইট। তো এই